স্থিতিস্থাপক সংঘর্ষের আরেকটা এক্সাম্পল দেখা যাক। একটি বলে দশ সেমি ব্যাসার্ধের বৃত্তপথে নেমে এসে আর একটি স্থির বলকে বি কে আঘাত করল, যেমনটি চিত্রে দেখানো আছে। সংঘর্ষের পরে উভয় বলের বেগ কত হবে? ঘর্ষণ উপেক্ষা করো এবং মনে করো সংঘর্ষটি স্থিতিস্থাপক সংঘর্ষ। এটা 10 সেমি, তাহলে এখান থেকে এটাও হবে 10 সেমি। এটা দেওয়া আছে।
এবার এই প্রবলেমটাকে সলভ করতে হবে। উত্তর ধরা যাক বলগুলির ভর m এবং a বলটি b কে আঘাত করার ঠিক আগের বেগ u1, তাহলে বোঝাই যাচ্ছে এখানে আরেকটা জিনিস হবে, বি বলের বেগ 0, তাহলে u1 এবং u2 0 দেওয়াই আছে। এবার এ পয়েন্টে যখন বস্তুটা ছিল তখন এ পয়েন্টে কি ছিল, বস্তুটা মানে বলটা যখন ছিল তার একটা পোটেনশিয়াল এনার্জি ছিল বা স্থিতিশক্তি ছিল, সেই স্থিতিশক্তিটা পুরোপুরিভাবে গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে। তাহলে এ পয়েন্ট বলা বলতো বলটায় তো তাহলে এ বলের স্থিতিশক্তি তাহলে এটা হলো mgh, যেখানে ভ্যালু লাস্টেও বসিয়ে দেওয়া যায়, লাস্টেই বসাবো। এই স্থিতিশক্তিটাই কি হচ্ছে, গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে পুরোপুরিভাবে একদম লোয়েস্ট পয়েন্টে এসে। তাহলে সেখানে হাফ m u1 স্কোয়ার, এটাই কনভার্সন হচ্ছে। তাহলে mm তো ক্যান্সেল হয়ে গেল, তাহলে u1 ইজ ইকুয়াল টু √2gh। তাহলে √2 ইন্টু 9.8 ইন্টু জি ইন্টু এইচ কত, 10 সেন্টিমিটার, তার মানে 0.1 মিটার। এটা আসছে 1.4 মিটার পার সেকেন্ড। এবার একইভাবে এবার যখন সংঘর্ষ হচ্ছে, মানে সংঘর্ষর আগে ভরবেগ এর যোগফল এবং পরে, তার মানে বেসিক্যালি ভরবেগের সংরক্ষণ নীতি। তাহলে মনে করা যাক সংঘর্ষের পরে বলগুলির বেগ যথাক্রমে v1 এবং v2। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে কি পাই,
তাহলে m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এটাই। এবার এম গুলো সেম, ক্যান্সেল আউট হয়ে গেল। u1 এর ভ্যালু জানি, u2 0, v1 আর v2 জানি না। তাহলে এই কন্ডিশনসগুলো এখানে ইম্পোজ করলে কি হবে, 1.4 প্লাস 0 ইজ ইকুয়াল টু v1 প্লাস v2। এটা একটা ইকুয়েশন দাঁড়িয়ে গেল। নেক্সট কি জানি, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, পারফেক্টলি ইলাস্টিক কোলিশন ই। তাহলে ই এর ভ্যালুটা কি হয়, velocity or relative velocity of separation v2 minus v1 divided by u1 minus u2। আগেই বলা হয়েছিল, বাকি আলোচনা ফার্স্ট প্রবলেমটায় আছে, তাই এখানে করলাম না। তাহলে এবার u1টা হলো 1.4 আর ই এর ভ্যালু কত হয়, ই এর ভ্যালু 1 হয় একদম পারফেক্টলি ইলাস্টিক কোলিশনের ক্ষেত্রে। তাহলে v2 মাইনাস v1 ইজ ইকুয়াল টু 1.4। এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশন। তাহলে সেকেন্ড ইকুয়েশন পেয়ে গেলাম। তাহলে এই দুটো ইকুয়েশন দুটো আননোন। তাহলে এখান থেকে একটা কাজ করি, সবার প্রথমে দুটোকে অ্যাড করে দিই। তাহলে 1 প্লাস 2, তাহলে 1 প্লাস 2 যদি করি তাহলে 2v2 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1.4, তাহলে v2 ইজ ইকুয়াল টু 1.4 মিটার পার সেকেন্ড পেলাম। আর এটা যদি যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে আমি v1 পেয়ে যাব 0 মিটার পার সেকেন্ড। এবার নেক্সট টপিক, সেটা হলো অস্থিতিস্থাপক সংঘর্ষ। বা ব্র্যাকেটে ইনইলাস্টিক কোলিশন, ওটা ইলাস্টিক কোলিশন ছিল, এটা ইনইলাস্টিক কোলিশন। এখানে মোমেন্টাম কনজার্ভ হয়ে যাবে। আগে যেমন আমরা আগে মোমেন্টাম কনজারভেশন আমরা অ্যাপ্লাই করেছিলাম, ওটা কনজার্ভ হবে, কিন্তু আমাদের যে কাইনেটিক এনার্জি কনজারভেশন যেটা আমরা করছিলাম, এনার্জি কনজারভেশন, সেই এনার্জি কনজারভেশনটা হবে না। এই এনার্জি কনজারভেশনটা হবে না, তার কারণ অনেক গুণ হতে পারে। বডির মধ্যে ডিফর্মেশন ঘটে যেতে পারে, যে ডিফর্মেশনটা হয়তো কলিশনের অনেক সময় পরেও সেটা রিকভার হলো না। কিছু সাউন্ড এমিট হতে পারে, আওয়াজ বেরোতে পারে, যেখানে এনার্জি লস হতে পারে, যেখানে পয়েন্ট অফ কন্ট্যাক্ট হিট জেনারেট হতে পারে, যার জন্য হলো না। তো এই সমস্ত কলিশনের ক্ষেত্রে আমাদের মোমেন্টাম যেমন ছিল কনজার্ভড হবে, কিন্তু কাইনেটিক এনার্জি কনজার্ভড হবে না। আবার এমনও হতে পারে, যেটা বললাম, ডিফর্মেশন হয়ে গেল পার্মানেন্টলি। তো আমাদের মোমেন্টাম কনজারভেশন, আচ্ছা প্রথমে হলো মাস m1, ভেলোসিটি u1 এ যাচ্ছিল, মাস m2, ভেলোসিটি u2 তে যাচ্ছিল। আমাদের আগের মতন আর ছবি আঁকার দরকার নেই। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে কি লেখা যায়, আচ্ছা এই হয়ে গেল এ, u1টা v1 হয়ে গেল আর u2টা v2 হয়ে গেল সংঘর্ষের পরে।
তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে পাই, তাহলে ইনিশিয়াল মোমেন্টাম m1 u1 প্লাস m2 u2 is equal to m1 v1 plus m2 v2. Number 1 equation. নেক্সট আমরা আরেকটা জিনিস আমরা ডিফাইন করেছিলাম, কালকে আরও ডিটেলসে বলা হয়েছে, সেটা হলো কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন বা প্রত্যাবস্থান গুণাঙ্ক। বা কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, এই পার্টিকুলার যে জিনিসটা আছে এখানে খুব মানে ভাইটাল একটা রোল প্লে করবে এই ইটা। তো এর আমরা যে এক্সপ্রেশন পেয়েছিলাম, মানে জানি যে রাদার বাই ডেফিনেশন v2 মাইনাস v1 ডিভাইডেড বাই u1 মাইনাস u2, রিলেটিভ ভেলোসিটি অফ সেপারেশন বাই রিলেটিভ ভেলোসিটি অ্যাপ্রোচ। এবার এখানে একটা কথা বলা হয়েছিল যে ই ডিপেন্ডস অন দ্য ইলাস্টিক প্রপার্টিস, মানে কীরকম কলিশনটা হবে, যারা কোলাইড করছে তাদের প্রপার্টি কী তার উপর ডিপেন্ড করে। তো এখানে সেটা পুরোপুরিভাবে, তার জন্য এর রোলটা খুব ভাইটাল আছে। আর এটা ভি, তো যাই হোক, বা v2 minus v1 is equal to E into u1 minus u2, or v2 is equal to v1 plus E into u1 minus u2. এটা আমরা 2 নম্বর দিয়ে দিই। এবার আমরা যে ফার্স্ট এক্সপ্রেশনটা পেয়েছিলাম সেখানে বসিয়ে দিই v2 এর মান। তাহলে m1 একবারে কাজটা করে দিই, m1 মাইনাস, আচ্ছা পুরোটাই লিখে m1 u1 প্লাস m2 u2 is equal to m1 v1 plus m2 v2. কার এক্সপ্রেশন এটা v2 এর জায়গায়, or m1 u1 plus m2 u2 is equal to m1 v1 plus m2 v2 এর জায়গায় এটা মাল্টিপ্লাই করে দিচ্ছি, এটা বসাচ্ছি, তাহলে m1 v1 প্লাস m2 e into u1 minus u2, or এবার v1টাকে একদিকে, v1টাকে যদি আমি আইসোলেট করে দিই তাহলে m1 প্লাস m2 ইন্টু v1
is equal to m1 u1 plus m2 u2 minus m2 e u1 minus u2, or এই এক্সপ্রেশনটাকে আরো সিম্পলিফাই করতে হবে। তাহলে m1 plus m2 into v1 is equal to m1 u1, এটা থেকে নিচ্ছি মাইনাস m2 eu1 প্লাস m2 u2 প্লাস m2 eu2, or m1 plus m2 into v1 is equal to, এখান থেকে আমি u1টা কমন নেওয়া যাবে, তাহলে u1 into m1 minus em2 প্লাস এখান থেকে u2 কমন নেওয়া যাবে, u2 m2টাও কমন নেওয়া যাবে, তাহলে একবারে করে দিই u2 m2 into 1 plus e, তাহলে or v1 is equal to u1 into m1 minus em2 divided by m1 plus m2 plus u2 m2 1 plus e divided by m1 plus m2. সিমিলারলি এখান থেকে v2 এর এক্সপ্রেশনও বার করা যায়। এখান থেকে v2 এখানে সাবস্টিটিউট করা হয়েছে, v1টা সাবস্টিটিউট মানে v1 এর রেসপেক্টে বার করে আবার এই ইকুয়েশনে যদি সাবস্টিটিউট করা হয় তাহলে আমরা v2 ভ্যালুটা পাবো ইন টার্মস অফ u1 অ্যান্ড u2। তো ওটাকে আবার এই সেম প্রসেসে এগোতে হবে, কিন্তু একটা শর্টকাট টেকনিক আছে। যেহেতু ইকুয়েশনগুলো সিমেট্রিক হচ্ছে, তাহলে আমরা জাস্ট 1কে 2 দিয়ে রিপ্লেস করলে ইকুয়েশনটা চলে আসবে। ইকুয়েশনগুলো মানে এটাই বলার যে তাহলে সিমিলারলি এটাই আসে, বা একইভাবে বা অনুরূপভাবে তাহলে v2 is equal to u2 into m2 minus em1, 1কে 2 দিয়ে জাস্ট রিপ্লেস করছি, আর কিচ্ছু করছি না, m1 প্লাস m2, এটা তো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, সেম জিনিসই হবে, প্লাস u1 m1 1 প্লাস e বাই m1 প্লাস m2, m2 প্লাস m1 যায়, m1 প্লাস m2 তাই, এটাই হবে আমাদের এক্সপ্রেশন। আর যদি মনে হয় মানে এই দুটো হলো আমাদের যে রিকোয়ার্ড ভেলোসিটিসগুলো, এবার যদি মনে হয় যে না এটার প্রুফটা দেখব, তাহলে সিমিলারলি তাহলে এখান থেকে আবার যেমন এখান থেকে v2 বার করেছি, তাহলে সিমিলারলি যদি মনে হয় এটা এলো কী করে তার ওটা দেখে নেব প্রসেসটা, তাহলে সেম কেস, তাহলে v1 মানে এটা v2 এর রেসপেক্টে বার করা হয়েছিল ফ্রম ইকুয়েশন 2টা, তাহলে এটা যদি 1 এর a হয়, তাহলে 1 এর a থেকে আমরা v1 এর রেসপেক্টে লিখতে পারি v1 is equal to v2 minus e into u1 minus u2, এটা লিখতে পারি, একই রকম আসছে। এবার
এইটা, এই যে v1-এর ভ্যালুটা পেলাম, এইটা এবার ইকুয়েশন 1-এ বসিয়ে দিতে হবে। তাহলে হচ্ছে m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু m1, v1-এর জায়গায় এটা বসিয়ে দিই, v2 মাইনাস m1 u1 মাইনাস u2, এই ইকুয়েশনটায় বসাচ্ছি, প্লাস m2 v2। আমাদের চেষ্টাটা কি v2-এর ভ্যালু বার করা, অর বা যে লিখব। তাহলে এগুলোকে সেম সাইডে রাখি, v2-কে, তাহলে m1 প্লাস m2 ইন্টু v2 ইজ ইকুয়াল টু m1u1 প্লাস m2u2 প্লাস m1u1 মাইনাস m1u2 और m1 प्लस m2 इंटू v2 इज इक्वल टू u1 তাহলে u1-এর জায়গায় m1 1 प्लस e1 प्लस e इंटू u1 प्लस এবার কি আসছে u2 m2 মাইনাস em1 into u2 সেম টাইপের এলো, or v2 is equal to m1 u1 1 plus e divided by m1 plus m2। এই টার্মের সাথে এই টার্ম সেম মিলছে, প্লাস u2 ইন্টু m2 মাইনাস em1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা মনে রাখার এই ভ্যালুগুলো কি, যদি আমার এই ভ্যালুগুলো মনে রাখলে এটাই সুবিধে। আমার সব দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, u1 দেওয়া আছে, u2 দেওয়া আছে, m1 দেওয়া আছে, m2 দেওয়া আছে, ইও দেওয়া আছে। তাহলে আমি যদি এই এক্সপ্রেশনটা মনে রাখতে পারি তাহলে আমি একবারে করে দিতে পারি, আর না হলে এই প্রসেসে 2-3 লাইন ডিডিউস করতে হবে। তাহলে এটাই হলো এর প্রুফটা, যে এই এক্সপ্রেশনটা এলো কী করে, এইটার সাথে এটা সেম। যাক, এনিওয়েজ, তো আমাদের একটা জিনিস লস হয়েছে, সেটা হলো আমরা বলেছি কাইনেটিক এনার্জি কনজার্ভ করবে না। তাহলে কাইনেটিক এনার্জি লস কতটা, এবার সেটা বার করতে হবে। তাহলে এবার আমাদের বার করতে হবে কাইনেটিক এনার্জি লস কতটা হয়ে গেল, কারণ কাইনেটিক এনার্জি তো কনজার্ভ হবে না। তাহলে এবার যেটা বার করব, এটাই আগের এই রিলেশনশিপসগুলো ইউজ করতে হবে, তাই জন্য এগুলো বার করে রাখলাম। সংঘর্ষের ফলে গতিশক্তি হ্রাস বা অপচয়। হ্রাস বা অপচয়। তাহলে কতটা লস হলো বার করি, যেটা মানে বিভিন্ন ফর্মে ডিসিপেট হয়ে গেছে। তাহলে
লস ইন কাইনেটিক এনার্জি, তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত ছিল, হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার, এটা হলো ইনিশিয়াল, মাইনাস ফাইনাল হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। এই সাবস্ট্রাকশন করেই যে ভ্যালুটা আসবে সেটাই হবে আমার আলটিমেটলি আমার লসটা। তো এখানে একটু আমাদের কাজ মানে একটু বুদ্ধি খাটাতে হবে। এখানে সবার প্রথম হাফটা সফট কটা টার্মে আছে, তাহলে হাফটা নিয়ে নিই। তাহলে হাফটা নিয়ে নেওয়ার পরে যেটা পড়ে থাকবে সেটা হলো m1 u1 স্কোয়ার প্লাস m2 u2 স্কোয়ার মাইনাস m1 v1 স্কোয়ার প্লাস m2 v2 স্কোয়ার। এবার এখানে একটু ম্যানিপুলেশন টেকনিক্স ইউজ করতে হবে। 1/m1 প্লাস m2, m1 m2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কত হচ্ছে, m1 প্লাস m2 ইন্টু m1 u1 স্কোয়ার প্লাস m2 u2 স্কোয়ার মাইনাস m1 প্লাস m2 m1 v1 স্কোয়ার প্লাস m2 v2 স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ। এবার এই টার্মটাকে যদি কোনোভাবেই কোনো এক্সপ্রেশনে ফেলা যায় তাহলে বেটার হয় আমাদের। তাহলে নাও বা এবার m1 প্লাস m2 ইন্টু m1 u1 স্কোয়ার প্লাস m2 u2 স্কোয়ার, এই যে এক্সপ্রেশনটা আছে এটাকে মাল্টিপ্লাই করি আগে। m1 স্কোয়ার u1 স্কোয়ার প্লাস m1 m2 u2 স্কোয়ার প্লাস m1 m2 u1 স্কোয়ার প্লাস m2 স্কোয়ার u2 স্কোয়ার, এটা হলো আমার টোটাল এক্সপ্রেশনটা। এবার এইটা যদি এ স্কোয়ার, এটা যদি বি স্কোয়ার হয় তাহলে m1 স্কোয়ার u1 স্কোয়ার প্লাস m2 স্কোয়ার u2 স্কোয়ার প্লাস 2 m1 m2 u1 u2, এটা যদি আনি তাহলে এটা হোল স্কোয়ারে পড়তে পারে, কিন্তু তাহলে সাবস্ট্রাকশন করতে হবে। তাহলে প্লাস, তাহলে এটা মাইনাস আসবে, এটা m1 m2 m1 m2, তাহলে m1 m2 গুলো সেম জিনিস। m1 m2 যদি এটার যে মাইনাস আসবে সেখান থেকেও যদি m1 m2 কমন নিয়ে নেওয়া হয়, এইগুলো তিনটে থেকে নেওয়া হয়, তাহলে পড়ে থাকে u1 স্কোয়ার প্লাস u2 স্কোয়ার মাইনাস 2 u1 u2। তাহলে এটাও একটা হোল স্কোয়ারের ফরম্যাটে পড়ছে, m1 u1 স্কোয়ার m1 u1 প্লাস m2 u2 এর হোল স্কোয়ার প্লাস m1 m2 u1 মাইনাস u2 এর হোল স্কোয়ার। এটা আমার এই এক্সপ্রেশনটাকে সিম্পলিফাই করলে এটা দাঁড়াবে। সিমিলারলি তাহলে আমার
সেম কাজ একইভাবে আর একটা কি এক্সপ্রেশন আছে, m1 প্লাস m2 ইন্টু m1 v1 স্কোয়ার প্লাস m2 v2 স্কোয়ার। এক্সপ্রেশনটা দেখতে একই রকম, তাহলে এখান থেকে কি লেখা যায়, সেম টেকনিক্স ইউজ হবে তার মানে, তাহলে এর যা রেজাল্ট হয়েছে এরও তাই রেজাল্ট আনা সম্ভব, শুধু তো দুটো ভেরিয়েবল চেঞ্জ হয়েছে, আর তো এক্সপ্রেশন সেম আছে, তাহলে এইখানে রেজাল্টেও ভেরিয়েবল চেঞ্জ করে দিই, আনসার আমার আসবেই আসবে। মানে এই টেকনিক্সগুলো ইউজ করলে ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে যায়। তাহলে m1 v1 প্লাস m2 v2 হোল স্কোয়ার প্লাস m1 m2, তাহলে v1 মাইনাস v2, এটা পেলাম। তাহলে এই দুটোরই করসপন্ডিং এক্সপ্রেশন পাওয়া গেল। এবার আমরা দেখি যদি কিছু ইউজ করা যায়। তো আমাদের যে ফার্স্ট ইকুয়েশন এসছিল, এই ফার্স্ট ইকুয়েশন m1 দেখা যাচ্ছে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2, তাহলে m1 v1 প্লাস m2 v2 জায়গায় m1 u1 প্লাস m2 u2 লিখে দেওয়া যেতে পারে, এটা 1 নম্বর ইকুয়েশন ইউজ করে। তাহলে এভাবে লিখে দিই, ফ্রম ইকুয়েশন 1 এটা লিখলাম। নেক্সট m1 m2, এবার v1 মাইনাস v2, এবার আমরা দেখি এইখান থেকে কিছু আমরা আবার কিছু ম্যানিপুলেট করা যাবে কি, তাহলে v1 মাইনাস v2 এটা হচ্ছে e ইন্টু u1 মাইনাস u2। এবার এইখান থেকে এই যে ইকুয়েশনটা পেয়েছি, কিন্তু আমাকে আনতে হবে v1 মাইনাস v2, বেসিক্যালি v1 মাইনাস v2 আনতে হবে। তাহলে এখান থেকে এক মিনিট, এটা স্কোয়ার ছিল, এটা স্কোয়ার ছিল, তাহলে সরি এটাও তো স্কোয়ার হবে। আচ্ছা, এই এক্সপ্রেশনটার জায়গায়, হ্যাঁ এটা, তাহলে v1 মাইনাস v2 হবে মাইনাস হয়ে যাবে, যা আছে তাই থাকবে। তাহলে যদি একে পুনরায় স্কোয়ার করা হয় তাহলে কি মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে লেখা যেতে পারে ই স্কোয়ার ইন্টু u1 মাইনাস u2 এর হোল স্কোয়ার। এটা হলো ফ্রম, এখান থেকে ফ্রম 1a থেকে এটা এনেছি। তাহলে এইভাবে ভ্যালু পুট করে এবার কাজ প্রায় হয়েই এসছে। তাহলে এবার আমাদের যে ইনিশিয়াল ইকুয়েশনটা আছে তাতে ইউজ করতে হবে। তাহলে লাস্ট ইকুয়েশন নাম্বার কত ছিল, এটা থার্ড ইকুয়েশন দিয়ে দিতে পারি। আচ্ছা, এটা v1টাকে থার্ড, v2টাকে ফোর্থ, এটা তো তাদের প্রুফ, একই ইকুয়েশন, অসুবিধা নেই। এবার ফোর্থ, এটাকে দিতে পারি ফিফথ, এই এক্সপ্রেশনটা হলো ফিফথ। তাহলে লসটা বার করি এবার। তাহলে দেয়ারফর, তাহলে পুটিং, আচ্ছা 5 পাই, তাহলে কাইনেটিক এনার্জি লসটা বার করছি। তাহলে এই এক্সপ্রেশনে 1/2 ইন্টু
m1 প্লাস m2, এটা ব্র্যাকেটের বাইরেই ছিল, লিখে দিলাম। এবার ব্র্যাকেটের মধ্যে এই গোটা এক্সপ্রেশনটার ভ্যালু এসছে এটা, তার থেকে এই জিনিসটা সাবস্ট্র্যাক্ট হবে, তাই তো? তার মানে এই গোটা জিনিসটা সাবস্ট্র্যাক্ট হবে, তার মানে এইটা আর এইটা, আচ্ছা লিখেই দিই, m1 u1 প্লাস m2 u2 m1 u2 হোল স্কোয়ার প্লাস m1 m2 u1 মাইনাস u2 হোল স্কোয়ার, এইটা পুরোটা লিখলাম, মাইনাস m1 u1 m2 u1 u2 এইটা আর এইটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে ইজ ইকুয়াল টু এখান থেকে কি কি আনা যায়, তাহলে m1 m2 কমন নিয়ে নেওয়া যায়, m1 m2 ডিভাইডেড বাই 2 m1 প্লাস m2 ব্র্যাকেট বন্ধ, তাহলে এটা কি হলো u1 মাইনাস u2, এইটাও দুটো টার্মে আছে, তাহলে u1 মাইনাস u2 এর হোল স্কোয়ার, এটাও কমন নিয়ে নিলাম, তাহলে 1 মাইনাস এইটা হলো আমার ফাইনাল এক্সপ্রেশন। এবার একটা জিনিস দেখা যাক, আমার পারফেক্টলি ইলাস্টিক কোলিশনের জন্য, তাহলে ফর পারফেক্টলি ইলাস্টিক কোলিশন ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে এখানে যদি কাইনেটিক এনার্জির লসটা দেখি, কাইনেটিক এনার্জির লস, তাহলে এর ভ্যালু যদি 1 বসাই তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, পুরো ভ্যালুটা 0, তাহলে লস 0, দেয়ারফর কাইনেটিক এনার্জি ইজ কনজার্ভড। তার মানে এই জন্যেই গতিশক্তির সংরক্ষণ নীতি প্রয়োগ করতে পেরেছিলাম পারফেক্ট ইলাস্টিক কোলিশনে, এখানে যেটা পাচ্ছি না, কারণ এটা হচ্ছে আমার নন জিরো ভ্যালু একটা আসছে। এবার আরও দুটো কেস আছে, এবার যদি ই লেস দ্যান 1 হয়, যেটা হচ্ছে সাধারণত, তাহলে E1 না, ই লেস দ্যান 1, তাহলে ই যদি লেস দ্যান 1 হয় আমার, তাহলে কাইনেটিক এনার্জির লসের যে ভ্যালুটা থাকবে, দ্যাট ইজ সাম পজিটিভ ভ্যালু, আর এটা ইমপ্লাই করবে, এটা যদি হয় এটাকে আমরা বলি পার্শিয়ালি ইনইলাস্টিক কোলিশন, যেটা আমরা সাধারণত দেখতে পাই, কিছুটা সাউন্ড, কিছুটা হিট, কিছুটা ডিফরমেশন, এই সমস্ত কিছু করে লস হয়ে গেল, তো এগুলো আমরা আমাদের ভিজিবল জিনিস। আর একটা পার্টিকুলার কেস আছে, যদি ইটা যদি 0 হয়ে যায়, আচ্ছা এর বাংলাটা হবে আংশিক অস্থিতিস্থাপক সংঘর্ষ। আচ্ছা এবার হলো যদি ই ইকুয়াল টু 0 হয়, তাহলে ই ইকুয়াল টু 0 হয়ে গেলে আমাদের যে এক্সপ্রেশনটা আছে, আমাদের 2 নম্বর যে ইকুয়েশনটা ছিল,
সমীকরণ, এইখান থেকে আলোচনাটা করা যাক। তাহলে যদি আমার ই ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে এখান থেকে কি লেখা যায়? ই এর ভ্যালু কত আছে? ই এর ভ্যালু 0। তাহলে এই 2 নম্বর সমীকরণটা কি ছিল? 1 নম্বর 1A করে দিয়ে, 1Aটা বেটার, 1A থেকে দেখি 1A। তাহলে ছিল এটা V2 মাইনাস V1, তাহলে V2 মাইনাস V1 ইজ ইকুয়াল টু ই ইন্টু U1 মাইনাস U2। এবার এইটা যদি 0 হয়ে যায় তাহলে এই গোটা টার্মটা 0 হয়ে যাবে, এই গোটা টার্মটাই থাকবে না। দেয়ারফোর V2 ইজ ইকুয়াল টু V1। তাহলে একটা পেলাম, তাহলে V2 ইজ ইকুয়াল টু V1 পেয়ে গেলাম। এইটাকে বলা হয় পারফেক্টলি ইনইলাস্টিক কোলিশন। পারফেক্টলি ইনইলাস্টিক কোলিশন। এই পারফেক্টলি ইনইলাস্টিক কোলিশন বা কমপ্লিটলি ইনইলাস্টিক কোলিশন পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ। তার মানে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে যে দুটো বডি আছে তারা একই সাথে তারা একই বেগে গতিশীল হয় এইখানে, এই কেসটাতে। এবার নেক্সট কেস, মাঝখানটা সাউন্ডটা ব্রেক হয়ে গেছিল। স্থির তলের সঙ্গে কোনো গোলকের প্রত্যক্ষ সংঘাত। এটা ওই ইনইলাস্টিক কোলিশনের একটা অ্যাপ্লিকেশন হিসেবে এটাকে আলোচনা করা যাক। এটা খুব ভালো অ্যাপ্লিকেশন ইনইলাস্টিক কোলিশনের। এবার ধরা যাক এই স্থির তলটা হলো আমাদের পৃথিবী বা একটা কোনো স্ল্যাব, যেখানে একটা বল একটা সার্টেন হাইট থেকে সেটা পড়ছে, সেটা ক্যাপিটাল এইচ নিয়ে নেওয়া যাক। এবার এই হাইট থেকে এ ডিসেন্ড করছে, তাহলে এই ডিসেন্ড করার পরে কি হবে? এই পয়েন্টে আসার পর সে রিবাউন্ড করে পুনরায় আবার এই দিকে যাবে, কিন্তু যেহেতু এখানে দেখাতে পারবো না তাই জন্য আমি এইভাবে দেখাচ্ছি। এটা আবার রিবাউন্ড করে একটা সার্টেন হাইট অবধি উঠবে, যেটা অবভিয়াসলি এতটা হবে না, কারণ কিছু কাইনেটিক এনার্জিও লস হয়ে গেছে, এটা ইনইলাস্টিক কোলিশন। আবার দ্বিতীয়বার এখান থেকে পড়ে আবার উঠবে, কিন্তু অতটা আবার হাইট যাবে না। এইভাবে কন্টিনিউ প্যাটার্নটা চলতে থাকবে যতক্ষণ না অবধি তার সমগ্র কাইনেটিক এনার্জি খরচা হয়ে যায়। এই রকম একটা প্রবলেম ইনইলাস্টিক কোলিশনের। তাহলে এই রকম যদি প্রবলেম হয় তাহলে আমাকে কয়েকটা জিনিস ধরে এটার ভ্যালুগুলো বার করতে হবে। যে প্রথম কথা, এইটা বার করতে গেলে যেটা বলা হয়েছিল আগেই, ইনইলাস্টিক কোলিশনের ক্যালকুলেশনের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেটা হলো কোইফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন বা প্রত্যাবস্থান গুণাঙ্ক। এটা খুব ইম্পর্ট্যান্ট। তো ওইটা আগে ক্যালকুলেট করা যাক। এবার ই এর ডেফিনেশন কি, ই বাই ডেফিনেশন। এবার সাপোজ এইটা রিবাউন্ড করার পর প্রথমবারটার জন্য ধরে নেওয়া যাক, এই রিবাউন্ড করার পর এইচ হাইটে গেছে, এইচ হাইট অবধি গেছে। এবার তাহলে যদি আমি হাইটের রেসপেক্টে একবার করি তাহলে কীরকম করে দাঁড়ায়? আর জি হলো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে এইচ হাইট থেকে যদি একটা বডি পড়ে, তো জাস্ট বিফোর ইম্প্যাক্ট উইথ দ্য গ্রাউন্ড বা কোলিশন উইথ দ্য গ্রাউন্ড, তাহলে তার ভেলোসিটি কত হবে? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এবার এটা তো ফ্রিলি ফল করছে, ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে ইউ 0, তাহলে ভি ইজ ইকুয়াল টু রুট আন্ডার 2gh। এই ভেলোসিটি।
এই ভেলোসিটি নিয়ে জাস্ট বিফোর ইম্প্যাক্ট ও এই ভেলোসিটিটা অ্যাটেন্ড করছে। নেক্সট, এবার এই যে ভেলোসিটিটা অ্যাটেন্ড করলো তারপরে কি হবে? এবার এখানে প্রবলেমটা দুভাবে করা যায়। একটা হলো, যদি আমি এবার ধরি এবার এ আবার কতটা উঠবে, তাহলে ও কতটা উঠবে ডিপেন্ড করবে যে এইখানে এই পয়েন্ট ওর ভেলোসিটি কতটা ছিল, সেটাই এইচের। যদি সেই ভেলোসিটিটা যদি v1 হয় তাহলে তাহলে রিলেশনশিপটা কী হবে? 2g ছোটো হাতের h, এইটা। তার মানে ইম্প্যাক্টের পর ভেলোসিটি v1 আর ইম্প্যাক্টের আগে ভেলোসিটি v, তাহলে এটা পেলাম। এবার এখান থেকে এটা আবার অন্যভাবেও বলে, মানে কোইফিশিয়েন্ট অফ রেস্টিটিউশনটা, এবার তাহলে কোইফিশিয়েন্ট অফ রেস্টিটিউশনের যে ভ্যালুটা, কোইফিশিয়েন্ট অফ রেস্টিটিউশনের আমরা ডেফিনিশনটা কি পড়েছিলাম, সেটা হলো v2 মাইনাস v1 ডিভাইডেড বাই u1 মাইনাস u2, এটাই পড়েছিলাম। তাহলে এই ইম্প্যাক্টের ক্ষেত্রে যদি কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশনটা দেখা হয়, তাহলে অবভিয়াসলি বলটা যদি আমার ফার্স্ট বডি হয় আর এটা যদি আমার সেকেন্ড বডি হয়, এটা ফার্স্ট আর এটা সেকেন্ড, তাহলে অবভিয়াসলি সেকেন্ড বডিটার ক্ষেত্রে, সেকেন্ড বডিটা যেটা আছে তার ক্ষেত্রে প্রথমেও স্থির পরেও স্থির, তাহলে বেসিক্যালি এই v2টাও 0 হয়ে যাবে আর এখানে u2টাও 0 হয়ে যাবে, এর কোনো সময় বেগ ছিল না। এবার এর ইনিশিয়াল ভেলোসিটি কত? u1, তাহলে u1 ইনিশিয়াল ভেলোসিটি যেটা আমরা v পেয়েছি, তাহলে রুট আন্ডার 2gh বা ভিও বলতে পারি, এইভাবে না লিখে বেটারভাবে লিখি, v বা ইকুয়াল টু রুট আন্ডার 2gh, যেভাবে লেখা যায় অসুবিধে নেই কিছু। নেক্সট, এবার কি হবে? মাইনাস v1, এবার মাইনাস v1, তাহলে এবার ইম্প্যাক্টের পরও কত ভেলোসিটি নিয়ে যাচ্ছে সেটা হলো v1, এবার তার ডিরেকশনটা তো উল্টো দিকে, তাহলে নেগেটিভ, তাই নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, তাহলে ওটা হলো v1। তাহলে v1 যদি হয় তাহলে এটা কত পাচ্ছি? 2gh। তাহলে বলতে পারি v1 বাই v ইজ ইকুয়াল টু রুট আন্ডার h বাই h, এটা হাইটের সাথে একটা রিলেশনশিপ পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আবার v1 এর ভ্যালুটাও বার করে নেওয়া যায়, ev। এবার যদি আমি এই ফর্মটা ইউজ করে আমি যদি বার করতে চাই যে প্রথমেই এই সাইড থেকে পড়েছে, তাহলে ও টোটাল ডিস্টেন্স কতটা যাবে, তার মানে সমগ্র দূরত্ব, ও টোটাল দূরত্ব কত যাবে, যে ও মানে একবার এইচ, তারপরে এই ছোটো হাতের এই, যদি এটাকে h1 বলি, h2 h3 h4 করে করেও কতটা যাবে আমি, তাহলে এইভাবে যদি হয় তাহলে টোটাল হাইটটা কত হবে, মানে টোটাল ডিস্টেন্সটা কত হবে, তাহলে এইখান থেকে একটা রিলেশনশিপ পেয়েছিলাম, ই রুট আন্ডার এইচ ইজ ইকুয়াল টু রুট আন্ডার ছোটো হাতের এইচ, তাহলে এটাকে যদি স্কোয়ার করা যায় তাহলে কি হবে, এইচ ই স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ। এটা যেহেতু প্রথম হাইটটা, ওই জন্য এটাকে ডিনোট করে দিচ্ছি h1 দিয়ে, লেট দিস সাইড বি h1। প্রথমটা হলো, প্রথম যে হাইটটা পড়লো সেটা যদি h হয় তাহলে সেকেন্ড হাইটটা হলো h1, তারপরের হাইটটা হবে h2, তারপরেরটা হবে h3 অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। সেম লাইনেই হবে, কিন্তু আমি যেহেতু দেখাতে পারবো না ওই জন্য এইভাবে দেখালাম আর কি, যে হাইটটা। তাহলে এইটা হবে h1 স্কোয়ার, এইটা। তাহলে সিমিলারলি এই সেম জিনিস থেকে, কোয়ান্টিটি থেকে যদি আমি এবার h2 বার করতে চাই, তাহলে h1 এর সাথে h2 এর ভ্যালুটা হবে, এর আগের হাইটটা কোনটা, h1 এর আগের হাইটটা h2 এর আগের হাইটটা হলো h1, তাহলে h1
স্কোয়ার। তাহলে এবার এটা যদি এইচের রেসপেক্টে লিখি এইচ ই টু দি পাওয়ার অফ 4। তাহলে সিমিলারলি H3 বার করতে চাইছি, H3। তাহলে H3 করতে গেলে H2 স্কোয়ার ভুল হয়ে গেল মনে হয় কোথাও একটা, এক মিনিট, এটা স্কোয়ার হবে না, তাহলে তাহলে H2, হ্যাঁ এটা স্কোয়ার হবে না, ঠিক আছে H3, তাহলে H2 ইন্টু ই স্কোয়ার। এবার H2 এর ভ্যালু তো পাওয়া আছে H(E4), তাহলে আমার কত হচ্ছে H(E6) অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। তাহলে টোটাল হাইটটা কত হবে H প্লাস, প্রথমটা বললো পুরো হাইটটাতে পড়লো, তারপরে H1, তার মানে ই স্কোয়ার H, তারপরে কত পড়লো E4H, তারপরে পড়লো E6H অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। এইভাবে চলতে থাকবে। তাহলে এটা কত হবে, আপ টু ইনফিনিটি হবে, অসীম অবধি চলবে যতক্ষণ ওটা ছোট না হয়ে যায় ভ্যালুটা। তাহলে এবার এখানে, এবার তো প্লেন প্রবলেম, এবার এখানে একটা কথা আছে। এবার এই যে হাইটটা যেটা ধরেছি H1টা প্রথমে একবার এ তো H গেল, তারপরে কি হলো, তারপরে ও H1 অবধি উঠেছে, তাহলে H1 অবধি নেমেও তোছে, তাহলে প্রথম Hটা H থাকবে, কিন্তু পরের এই যে হাইটটা H1 এটা 2 দিয়ে মাল্টিপ্লাইড হবে, কারণ পড়লো, পড়ার পর তো একবার H1 উঠেছে, তাহলে H1 থেকে আবার নেমে আবার কলিশন, তাহলে H1টা দুবার, H2টাও দুবার, H3টাও দুবার, তাহলে এইটা হলো আমার টোটাল ডিস্টেন্স। তাহলে এবার সিম্পল ক্যালকুলেশন, এবার কমন নিয়ে নিই 2 স্কোয়ার H, তাহলে পড়ে কেটা রইল 1 প্লাস ই স্কোয়ার প্লাস E4 প্লাস ডট 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 ইনফিনিটি। তাহলে এই যে টার্মটা রইল H প্লাস 2 ই স্কোয়ার H, এই ফর্মটাকে খালি ই স্কোয়ার গুণ করে গেলে আমি পরের টার্মটা পেতে থাকবো। এই ধরনের টার্মকে বলা হয় জিওমেট্রিক প্রোগ্রেশন বা গুণোত্তর প্রগতি। এর মানে এই রকম যদি হয়, তাহলে এর সাম যেটা হয় সেটা হলো ফার্স্ট টার্ম বাই 1 মাইনাস কমন রেশিও আর, এটা ম্যাথামেটিক্সেও আছে। তাহলে এইটা হলো এর রিলেশনশিপটা। তাহলে এখান থেকে সলভ করলে কত আসছে, 1 মাইনাস ই স্কোয়ার, H তো বাইরে বেরিয়ে গেল, তাহলে 1 মাইনাস ই স্কোয়ার প্লাস 2 ই স্কোয়ার, তাহলে 1 প্লাস ই স্কোয়ার, এইটা হলো আমাদের এই এক্সপ্রেশনটা। সিমিলারলি যদি এবার বলি সমগ্র সময় কত লাগবে, সময়, তাহলে প্লাস হাফ টি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে আমার হাইট ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি 0 হাফ জি টি স্কোয়ার। তাহলে টি এর ভ্যালু কত আসছে 2h বাই জি এর রুট আন্ডার, এইটাই হলো আমার হাইটের রিলেশনশিপ। তাহলে টোটাল টাইমটা কত লাগবে টি, প্রথম টাইমটা যা পড়বে দ্বিতীয় টাইমটা টোয়াইস লাগবে, তৃতীয় টাইমটা টোয়াইস লাগবে, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। তাহলে এবার আমাকে ভ্যালুগুলো বসাতে হবে। প্রথমটা কোন হাইট থেকে পড়েছে 2h/g, দ্বিতীয়বার যে হাইট থেকে পড়েছে সেটা হলো আমাদের H1,
এবার সেম ফর্ম এইচ আর বড় হাতের এইচের মধ্যে আমি অলরেডি রিলেশনশিপটা জানি, সেটা হলো ই এর রিলেশন। তাহলে H1 হলো H স্কোয়ার। তাহলে ফার্স্ট টার্মটা যেমন আছে লিখে দিলাম, তারপরে 2 নিলাম বাইরে, আর কি নেওয়া যায়, রুট আন্ডার 2h/g। এবার ই স্কোয়ারটাতে ই হয়ে যাবে, ইটাও কমন নিয়ে নিলাম, তাহলে 1 প্লাস এটা ই স্কোয়ার আসছে, একটা ই নিয়ে নিয়েছি, তারপরেরটা তাহলে হবে E6, তাহলে E3 একটা ই নিয়ে নিয়েছি, তাহলে ই স্কোয়ার প্লাস ডট 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 ইনফিনিটি। এবার এটাও হলো আমার জিওমেট্রিক প্রোগ্রেশন। তাহলে এখান থেকে যেটা আসে রুট আন্ডার 2h/g কমন নিয়ে নিলাম, 1 প্লাস 2e ইন্টু এইটা ফার্স্ট টার্ম বাই 1 মাইনাস এখানে কমন রেশিও ই, এটা আসছে। তাহলে এই রিলেশনশিপটা হবে 1 মাইনাস এইটা তো বাইরে যেমন আছে থাকবে, 2h/g যেমন আছে থাকবে, আর 1 মাইনাস ই প্লাস 2e, তাহলে 1 প্লাস ই বাই 1 মাইনাস ই, এটা হচ্ছে টোটাল টাইম। এখানে দেখা যাচ্ছে যে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা প্লে করছে, মানে যেখানে ও বাউন্ড করছে সেটা কীরকম হবে সেটার উপর ডিপেন্ড করছে ও কতটা টোটাল হাইট যাবে, কতক্ষণ ধরে যাবে, সবই নির্ভর করছে।